আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ শানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও সে আলোচনা করতে চাই এবং স্টুডিওতে এই জন্য ৩ জন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। শুরুতেই তাদের সাথে একটু পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। জনাব আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব কামরুজ্জামান রতন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, বিএনপি, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব শেখ ফজলুল করিম মারুফ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করছি। যেহেতু রাজপথের এখনকার সময়ের আলোচিত দুই রাজনৈতিক শিবিরের আসলে পাল্টাপাল্টি অবস্থান, বিএনপি একদিকে, অন্যদিকে জামাত সহ অন্যান্য আরও যে ৮ দল, যে সেই অবস্থানের যে মূল বিষয় সেটি নিয়ে একটু জানতে চাই জনাব কামরুজ্জামান রতন, একটু আপনার কাছে। সেটি হচ্ছে যে এখন পর্যন্ত সবশেষ আজকে, গতকাল সমাবেশের পর আজকে জামাত সহ ৮ দলের পক্ষ থেকে, ইসলামী আন্দোলন, জামাত সহ ৮ দলের পক্ষ থেকে নতুন ঘোষণা দেওয়া হয়েছে, যদি দাবি মানা না হয় তাহলে যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে। সংকট কি আরও বাড়বে না কমবে তাতে? ৫ই আগস্ট ২০২৪-এর পরে যে আমাদের একটা সাফল্যটা আমরা সবাই মিলে পেয়েছি আর কি। তো এটাতে এই সফলতার ভাগিদার সবাই। তো এটাকে প্রিজার্ভ করে, এটাকে আগামী দিনের বাংলাদেশের, আলোকিত বাংলাদেশের জন্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এটা কিন্তু সবারই কিন্তু রাজনৈতিক, নৈতিকতার এবং ইমানি দায়িত্ব। যদি বাংলাদেশের গণতন্ত্র এবং সার্বভৌমকে সবাই আমরা মিলেই যদি ভালোবাসি এবং কথা এবং কাজেই যদি এটা আমরা প্রমাণ করতে চাই, যেই সমাবেশটা গতকাল করে বা আজকে যে বলছে যে আপনি যেটা বললেন, এটা না হলে ইলেকশন করতে দেবে না, তো এটা তো কোনো রাজনৈতিক একটা স্ট্যান্ড যদি হয়, তো সেখানে ৮ দল তাদের একটা মতামত। আমরা মনে করি তারা অংশীজন ছিল, কষ্ট, ঘাম, শ্রম, দুঃখ, বেদনা নিয়ে কিন্তু সবারই কিন্তু এই সফলতার মধ্যে সবাই ভাগিদার ছিলেন। এখন একটা নির্বাচনের জন্য সরকারকে চ্যালেঞ্জ করা এবং সেখানে যদি বিএনপিকে যদি মনে করে যে প্রতিপক্ষ নেওয়া, মানে প্রতিপক্ষ হিসেবে বেছে নেওয়া, আমার মনে হয় যে এই পথটা বোধহয় সঠিক হচ্ছে না। কিন্তু আমি আশাবাদের জায়গায় আজকে আমাদের জাতীয়তাবাদী দলের বিপ্লব এবং সংহতি দিবসের একটা আলোচনা সভা ছিল। ওইখানে কিন্তু সবাই পার্টিসিপেট ওখানে করেছে, কিন্তু জামাতে ইসলামী ছিল, সবাই ছিল। আমার মনে হয় যে রাজপথে একটা প্রকম্পিত বা রাজপথে একটা দাবির ক্ষেত্রে হয়তো সবাই যার যার আঙ্গিকে এইরকম একটা দাবি তুলছে। আর সর্বোপরি কিন্তু এই দাবিটা কার কাছে করছি, সেটা হলো আমাদের অন্তর্বর্তীকালীন যে সরকার। আমরা জানি আগামীকাল দুপুরবেলায় প্রফেসর ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেবেন এবং আমার মনে হয় এই সমস্ত যে দলের মধ্যে ভেদাভেদ বলেন বা মতের ভিন্নতা বলেন, আমি মতের ভিন্নতাই বলো, মতবিরোধটা হাসিনা পাপিষ্টের বিরুদ্ধে আমাদের মতভেদ যেটাকে, সেটা মতবিরোধকে আমি বলবো না, এটা মতের ভিন্নতা। তো সেইখানে তারা যে দাবিটা রাজপথে জানিয়েছে এবং সেটার পরে সরকার আলোচনার টেবিলটা কিন্তু আলটিমেটলি কিন্তু যাবে। আগামী বৃহস্পতি কিন্তু 12টা দলকে কিন্তু সরকার কিন্তু আমরা নির্বাচন কমিশন তাদেরকে ডেকেছে। আমার মনে হয় এটা রাস্তার যে আওয়াজটা, এটা মানে বাস্তবতায় যেটা যে টেবিলের মধ্যে এটা সমাধান হবে, এটা আমি ব্যক্তিগতভাবে এই আশাটা করি না। কিন্তু নির্বাচন কমিশনের তো হচ্ছে আসলে ভিন্ন প্রেক্ষাপট, যেহেতু তারা এরই মধ্যে আরপিও নিয়ে আপনাদের আপত্তি রয়েছে, নির্বাচনী আচরণবিধিতে বেশ কিছু পরিবর্তন এসছে, পোস্টার থাকবে না, সেই সব বিষয়গুলো নিয়ে কমিশন আলোচনা করবে। কিন্তু ঐক্যমতের যে সিদ্ধান্ত নিয়ে এখন রাজপথে আপনাদের দুই পক্ষের বিরোধ, সেটি নিয়ে তো নির্বাচন কমিশনের আলোচ্য বিষয়ের মধ্যে আরপিওর ব্যাপারটা তো নির্বাচন কমিশন, কিন্তু আগামীকাল যে ডক্টর ইউনূস যে ভাষণটা দিবেন জাতির উদ্দেশ্যে, ওইখানে কিন্তু আমাদের কি করণীয় বা কোন জায়গায় এটা আটকে আছে, সত্যিকারের মানে মাঠের চিত্রটা না, সত্যিকারের দেশটা কোথায় আছে, নির্বাচনের জন্য কতটুকু উপযোগী এবং কি পরিস্থিতিতে উনি নিশ্চয়ই একটা ব্যাখ্যা দিবেন যে আমরা এতটুকু সবাই বসে আমরা এই জায়গাগুলো আমরা ঐক্যমত হয়েছি। এখন হানা ভোটের যে ভোটটা একই দিনে হবে না আগে পরে হবে, যে এই দাবিগুলো নিয়ে
কালকে আমার মনে হয় ডক্টর ইউনূস উনি যে বক্তব্যটা দিবেন, এরপরে আজকে যে আমি আপনি প্রশ্নের যে অবতরণ করলেন, আমার মনে হয় এই প্রশ্নগুলো আগামীকাল যদি আমরা বলি, তাহলে আজকে যে হাইপোথেটিক্যালি আমি একটা অনুমান নির্ভর যে কথাটা বললাম, এটা অনুমান নির্ভর কথাটা না বলে, বাট আজকে আমরা সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে আমরা কিন্তু বসেছি কিন্তু, এবং আগামীকাল দেখেন কালকে তো তিনি ভাষণ দিলে যে কোনো একটি পক্ষ নিতে হবে, হয় আপনাদের দাবি মানতে হবে, না হয় জামাত বা ইসলামী আন্দোলনের দাবি মানতে হবে। তখনও কি আসলে বিরোধ মেটার পর্যায়ে রয়েছে? আগামীকাল নিশ্চয়ই উনি যখন দিবেন, নিশ্চয়ই উনি তো বিরোধ দুই পক্ষের লাগাবার সমাধান জন্য তো দিবেন না, একটা সমাধান বলবেন, সঠিক রাস্তার কথাই বলবেন, যেটা সবাই মিলে একটা মানে মানার পর্যায়ে যেটা যায়, যেতে সব পারে দলই এটা যেন মানে, নিশ্চয়ই একটা যৌক্তিক দাবি উনি জানাবেন। সেটি নিয়েও আমার একটি প্রশ্ন রয়েছে, সেটি নিয়ে আসবো, তবে তার আগে একটু শেখ ফজলুল করিম মারুফ আপনার কাছে জানতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচার একইভাবে, এর আগে অবশ্য তিনি আগের সরকারের আমলের কিছু উদাহরণ দিয়েছিলেন, একইভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সেই দলের ছাতার নিচে আশ্রয় নিয়েছে কিনা মনে হয় সেটি আমাদের সবার ভাববার বিষয় রয়েছে। অর্থাৎ এখন যারা আন্দোলন করছেন সেই ছাতার নিচে সেই পতিত সরকারের যারা রয়েছেন তারা আশ্রয় নিয়েছেন কিনা সেরকম একটি ইঙ্গিত দিচ্ছেন। আন্দোলন তো আপনারাও করছেন আসলে। আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্যবাদ। জনাব তারেক রহমান সাহেবের এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি, এবং আমি আশ্চর্য হচ্ছি যে তার মধ্যে একজন ব্যক্তি এই কথা কীভাবে বলেন, যে রক্ত ঘাম আন্দোলন তারাও যেভাবে দিয়েছেন আমরাও দিয়েছি। তো আমাদের একটা দাবি, রাজনৈতিক অবস্থান, সেটাকে যদি তার কাছে মনে হয় যে পতিত ফ্যাসিবাদ আশ্রয় নিছে, তাহলে জিনিসটা সুন্দর হয় না, তার থেকে এটা আসলে প্রত্যাশা করার মতো না। এটা ধরেন বিএনপির অন্যরা যারা বলে তা বলার কথা ছিল, কিন্তু তিনি কথা মেপে বলেন। তিনি তারেক জিয়া, তিনি খালেদা জিয়া এবং জিয়াউর রহমান সাহেবের সন্তান, তারাও মেপে কথা বলা মানুষ, তার থেকে এটা একেবারে আশা করা যায় না। এখন আমি ভাই যে কথা বললেন সেখান থেকে দলের নাম বলেননি, কোনো দলের নাম বলাই উচিত না, কারণ যারা আন্দোলন করে তারা সবাই ফ্যাসিবাদ বিরোধী ছিল। তো সেখানে ফ্যাসিবাদ আশ্রয় নিচ্ছে, তাহলে তো হাসান মাহমুদ স্টাইলে কি তারেক রহমান সাহেব কথা বলা মানায়? এটা মানায় না, আমি তো মানে প্রত্যাশা করি না। এখন দেখেন, যে কথাটা আসছে যে আমরা গতকালকে নির্বাচন হতে দেব না, এটা বলি নাই। কথাটা খুবই সুন্দর স্পষ্ট, যে যারা জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দেয় না তাদের জন্য 26-এর নির্বাচন না। কথাটা কিন্তু এখান থেকে আসছে যে 26-এর নির্বাচনের প্রেক্ষাপট তৈরি হয়েছে কিন্তু জুলাই অভ্যুত্থান হওয়ার পরে, আনালে কিন্তু ইলেকশন হওয়ার কথা 29-এ না 30-এ, ওই সাংবিধানিক ধারাবাহিকতা যেটা তারা বারবার বলেন সেটা বজায় থাকলে। সেই কারণে যারা জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দেয় না তার জন্য 26 ইলেকশন না, তার মানে কিন্তু 26 ইলেকশন করতে দিচ্ছি না, কিন্তু তা না। এখন ধর আমরা এটা নিয়ে কেন এত তাড়াহুড়া করছি, কেন এত আমরা জোর দিচ্ছি, আমি কয়েকটা স্পষ্ট কারণ বলি। একটা হলো আইনি ভিত্তি। দেখেন, আওয়ামী লীগ ফেরত আসে নাই, কিন্তু যে আস্ফালন শুরু করছে, আগামীতে আস্ফালন আরও বাড়বে। জুলাই অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে, যারা বিপ্লবী হয়েছে, তাদের যদি আইনি ভিত্তিটা না হয়, তাহলে মনে রেখেন এরাই সেই আবার এই বিপ্লবীদেরকে ফাঁসিতে ঝুলাবে। সেজন্য আমরা চাই জুলাইয়ের আইনি ভিত্তিটা নিশ্চিত করা। এখন আইনি ভিত্তিটা নিশ্চিত হবে কেমনে? আমরা চাই গণভোটের মধ্যে, এবং সেই গণভোটটা আগেই হয়ে যাক। গণভোট আগে চাচ্ছি কেন? সেদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে একসাথে ইলেকশন হইলে জাতীয় ইলেকশনের গুরুত্ব কমে যাবে। তার মানে একসাথে যদি ইলেকশন হয় তাহলে গণভোটের গুরুত্ব তো কমে যাবে। বাংলাদেশের জাতীয় নির্বাচন অনেকগুলো হয়েছে, কিন্তু এই গণভোট যেটা আমাদের জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়ার গণভোট, সেই গণভোট কোনো হালকা হোক, এটা হতে যায় না। সেজন্যই আমরা গণভোট আগে চাইছি, এর আইনি স্বীকৃতি নিশ্চিত করার জন্য। এই নির্বাচনের বৈধতা কিন্তু আসবে হলো এই আইনি স্বীকৃতির মাধ্যমে। আইনি স্বীকৃতি না হলে নির্বাচনে কিন্তু আসলে বৈধতা আসে না, কারণ সংসদ ভাঙার 90 দিনের মধ্যে ইলেকশন হইতে হয়। এরপরে হলো সংস্কারকে স্থায়ী রূপ দেওয়া। এখন দেখেন, অনেক কথা হয়েছে, অনেক আশাবাদ আমরা ব্যক্ত করি, কিন্তু সংস্কারকে আসলে স্থায়ী হয়েছে যেই জন্য রক্ত দেওয়া হয়েছিল, কোনো ফ্যাসিবাদ না আসে তাকে হয়েছে। উচ্চকক্ষের পিয়ার তারা চাচ্ছেন না, তারা নিম্নকক্ষে যা হয় সেই অনুযায়ী। তাই যদি হয় তাহলে উচ্চকক্ষের দরকারটা কি? এই প্রশ্ন আসবে না, আমরা কি আর কিছু গাড়ি কেনার রাস্তা তৈরি করবো? আমরা চাই উচ্চকক্ষে পিয়ার হইলে একটা ভারসাম্য আসবে সংসদে, সেটা তারা হতে দিচ্ছেন না। বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে। সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান নিয়োগের যে বিষয়টা, বাংলাদেশে ইতিপূর্বে যতগুলো ফ্যাসিবাদ তৈরি সবগুলো হলো সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান নিয়োগের ক্ষেত্রে বাধাগ্রস্ত করে, জালিয়াতি করে। আমরা এখানে চাইছিলাম নিয়োগের পদ্ধতিটা আনার জন্য, এটা সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য, সেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে। একই ব্যক্তি দল প্রধান, সরকার প্রধান হবার যে বিষয়টা, যেটার কারণে বাংলাদেশে আইনগতভাবে এক একজন রাজা রানী আর হাসিনা তৈরি হয়, সেটা বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা আমরা চাইছি সংবিধান অন্তর্ভুক্ত হোক, এখানে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে। দেখেন, আজকে কথাগুলো বলতেই হয়, হাসিনার জন্ম আসলে কবে? হাসিনার জন্ম হলো যেই দিন বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্যে 9-6 করে আবার তারা সংসদ ক্ষমতা আসার রাস্তা পাকাপোক্ত করতে গেছিল, সেই দিনই কিন্তু হাসিনার জন্মের প্রথম বীজটা রোপিত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার একটা মোটামুটি স্থায়ী রূপ পাইছিল, 2-3 ইলেকশন হয়েছিল। ওই সময় যদি বিএনপি 9-6টা না করতো, তাইলে
ক্ষমতা হস্তান্তরটা নিয়মতান্ত্রিক উপায় হইতো, কিন্তু বিএনপিরা নয়সয় করলো, সংবিধানটা সংশোধন করলো কেন? 40-45% ভোট পাইয়া সংবিধানের সংসদে বিপুল সংখ্যাগরিষ্ঠ তারা পেয়ে বসে আছে। এই করে কিন্তু এই আজকের এই ফ্যাসিবাদ তৈরি হলো। সেজন্য আমরা খুব স্পষ্ট করে চাই যে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ না আসুক। ভাই ক্ষমতায় বিএনপি যাক, ক্ষমতায় এনসিপি যাক, ক্ষমতা যে ইচ্ছা যাক, কিন্তু বাংলাদেশের জন্য বিনষ্ট হয়ে যাবে অবশ্যই। বাংলাদেশে আপনি দেখেন যতগুলো ফ্যাসিবাদ তৈরি হয়েছে সবগুলো হলো 40-45% ভোট পেয়ে সংসদে। এখন তো নিম্নকক্ষে তাই থাকছে। হ্যাঁ, নিম্নকক্ষে তাই থাকছে, কিন্তু উচ্চকক্ষে হইলে একটু হইলেও বাধাগ্রস্ত হয়। যদিও উচ্চকক্ষে আমরা চাইছিলাম যে সংবিধান সংশোধন করার ক্ষেত্রে উচ্চকক্ষেও 2/3 মতামত লাগবে, কিন্তু সেটা দেয় নাই, সেটা জেনারেল মেজরিটি দিছে। তারপরেও উচ্চকক্ষে যদি পিয়ারটা হয় একটু হলে বাধাগ্রস্ত হয়, কিন্তু তাই যদি না হয় কোনো পরিবর্তন হয় না ভাই। জাতীয় ইলেকশন এর আমরা 13তম করতেছি না, 100তম করলে লাভ হবে না। সেজন্যই আমরা একেবারে এখন মাঠে নামছি। আমাদের আমির বলেছেন যে জুলাইতে যা করেছি তাই যদি করতে হয়, তারপরেও সংস্কারটাকে নিশ্চিত না করে আমরা ইলেকশন দেখে যেতে চাই না। খুবই ক্লিয়ার কথা ভাই। আলাউদ্দিন মোহাম্মদ, একটু আপনার কাছে জানতে চাই, জনাব তারেক রহমানের আরেকটি মন্তব্য, তিনি বলেছেন স্বল্প মেয়াদে অন্তর্বর্তী সরকারের কাছে জনগণ সার্বিক সফলতা আশা করে না, এটি অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব নয়। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা একটি রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে নাকি দেশের গণতান্ত্রিক জনগণের কাছে জবাবদিহিতামূলক একটি সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে অগ্রাধিকার দিবে। এই সরকারের কাজ কি? আপনাকে ধন্যবাদ। এই সরকারের কাজ কি, এটা সরকার গঠনের পর আমরা প্রথমেই ম্যান্ডেট দেখেছি সরকারের, যে মূলত সরকারের কাজ ছিল পুনর্গঠন। যে ব্যবস্থাটা ভেঙে পড়েছে সেটাকে নতুন করে গঠন করা। পুনর্গঠনের অংশ হিসেবে আমরা সেখানে 3টা আলাদা ডাইমেনশন দেখেছি। বিচার হতে হবে, সংস্কার হতে হবে এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। এখন এই যে পুনর্গঠনের প্রশ্ন, আমরা যদি একটা মোটা দাগে দেখি যে রাষ্ট্র ব্যবস্থা, যে প্রতিষ্ঠানগুলো ধসে পড়েছিল সেই প্রতিষ্ঠানগুলোকে আমরা কীভাবে পুনর্গঠন করব, সেটার কিন্তু কোনো ক্লু ছিল না। আপনি যদি 24শে জুলাই আগস্টে বলেন কোথা থেকে সরকার শুরু করবে, কিভাবে শুরু করবে, সরকার কি প্রতিবিপ্লব ঠেকাবে নাকি এখানে যে বিভিন্ন প্রতিদিন কোনো না কোনো আন্দোলন হচ্ছিল, স্যাবোটেজ হচ্ছিল, সেগুলো ঠেকাবে, সেই সময় কিন্তু আমরা এই সরকারের ম্যান্ডেট নিয়ে সরকার কিভাবে দেশকে স্টেবল করবে সেগুলো না কথা বলি না। আমরা কথা বলা শুরু করেছি কখন? যখন সরকার দেশকে আপাতত একটা স্টেবিলিটির দিকে নিয়ে এসেছেন, তখন আমাদের মধ্যে বিরোধ, এই দাবি ওই দাবি, বিভিন্ন ধরনের দাবি জেগে উঠেছে। এখন আমার এই প্রেক্ষাপটে একটা কনসার্নের জায়গাটা হলো সেটা হচ্ছে গত প্রায় 1 বছর ধরে আমরা ঐকমত্য কমিশনে আলাপ আলোচনা করা হলো, অনেক বিতর্ক হলো, তর্ক হলো, অনেক নেগোসিয়েশন হলো, অনেকেই অনেক জায়গা থেকে ছাড় দিয়ে এসেছে, বিপ্লবী শক্তিও ছাড় দিয়ে এসেছে, তার রাস্তা ছেড়ে আলোচনার পথ বেছে নিয়েছে। সবগুলো যখন ড্রাফট করা হলো, আবার আপনারা সবাই সনদে স্বাক্ষরও করলেন, করার পর এমন কি হলো যে এখন একেবারে মুখোমুখি অবস্থানে চলে গিয়েছেন? সনদে স্বাক্ষর করার পূর্বে কি এই জিনিসটা মনে ছিল না? আমরা যে দলিলে স্বাক্ষর করেছি, এই দলিল অবশ্যই বাস্তবায়নের সমূহ সম্ভাবনা শুধু নয়, দাবি রাখে যে এটাকে বাস্তবায়ন করতেই হবে। কারণ আপনি একটা বিষয়ে একমত হয়েছেন, একমত হলে তো আপনার বাস্তবায়নে বাধা কোথায়? না, এখন দেখেন মোটা দাগে যে হয়েছে সেগুলো তো এখন সুপারিশে নাই। দেখেন আছে এর সাথে নোট অফ ডিসেন্ট। এখানে একটা বিষয় খুবই স্পষ্ট, যেমন আমরা একমত হয়েছি সবগুলো বিষয়ে, আমরা একটা বিষয়ে দ্বিমত আছে আমাদের। কোন বিষয়ে দ্বিমত আছে? আমরা চেয়েছি যে 300 আসনেই নারী প্রার্থীদেরকে নির্বাচন করে জিতে সংসদে আসতে হবে, নারীদের শুধুমাত্র টোকেন হিসেবে সংসদে রাখা যাবে না। আমরা কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছি, কিন্তু আমরা কি এটার জন্য ফাইট করছি? আমরা দেখেছি যে না, সবগুলো রাজনৈতিক দল কি করেছে, তারা এই ব্যাপারে তারা অবস্থান নিয়েছে যে না, আসলে এইটা এখন তারা মানবেন না। আমরা কিন্তু এই জিনিসটা রেখে দিয়েছি ইতিহাসের স্বার্থে। আজ থেকে 30 বছর পরেও যদি দেখেন যে আসলে এনসিপির অবস্থান কী ছিল, এই অবস্থান খুব স্পষ্ট যে আমরা এই জায়গায় অবস্থান নিয়েছিলাম। এখন রাজনৈতিক দলগুলো সবাই বেসিক কিছু জায়গায় একমত হয়েছে। এখন এক বা একাধিক দলের কিছু জায়গায় ভিন্নমত থাকতে পারে। এই ভিন্নমতের জায়গাটা এখন মনে হয় যদি যে আমি 10টা জায়গায় ভিন্নমত আছি, এখন আপনি এটা নেগোশিয়েট করতে পারেন যে আমি 5টা জায়গায় ছেড়ে দিচ্ছি, 5টা জায়গায় রেখে দেন। আপনি এইটা গণতান্ত্রিক যে কোনো আলোচনার সৌন্দর্য হলো সমঝোতা, যে আপনি একটু ছাড় দেবেন, একটু আগাবেন। এখন যেই জায়গাটা আসছে, আপনি দেখেন যে আমরা শঙ্কার জায়গাটা হলো যেই রাজনৈতিক যে সংস্কৃতিকে তরুণ প্রজন্ম নাকচ করে দিয়েছে, যেই তরুণরা কখনোই রাজনীতি নিয়ে আগ্রহী ছিল না, তারা কিন্তু বিরক্ত হতে হতে যখন দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, যখন তাদের প্রতিও বন্দুকের নল ঘুরে গিয়েছে, তারা রাস্তায় নেমে এসেছে, দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। তারপর আমরা দেখেছি যে অভ্যাসবশত
রাজনৈতিক দলগুলো সে পুরনো খেলায় মেতে উঠেছে। আমরা একটা বিষয় বারবার শুনি যে আওয়ামী লীগ নাই, এখানে শূন্যস্থান পূরণ করবে কে, সো এক পক্ষ আর পক্ষ মারামারি করলে আওয়ামী লীগকে লোকজন ভুলে যাবে। এটা খুব কমন তর্ক, আমি বলবো এটা খুব কুতর্ক। আপনি এইটা পৃথিবীর কোনো গণতান্ত্রিক রাষ্ট্রেই এই ধরনের কুতর্ক মুখোমুখি অবস্থান এটা অনিবার্য না, এটাই লাগবে এরকম কিছু না, কিন্তু আমাদের রাজনীতিতে সবাই ধরে নিয়েছে যে এটাই লাগবে। তার মানে এখন কি এখন এখনকার আওয়ামী যে লীগ নাই, বিরোধ, সেটি আওয়ামী লীগ নাই এই বলেই কেবল শূন্যতার এটি- ভিতরে যে আমাকে মুখোমুখি অবস্থান হতে সে হবে কারণেই কেবল এই বিরোধ না, সে কারণে বিরোধ সেটা না। আমি বলছি যে এই যে একটা কালচার, মানে তাদের মধ্যে যেভাবে স্থিত হয়ে গিয়েছে, যেমন আমি যদি ধরেন এখানে বিএনপির একটা বলয় আছে, এখানে জামাত এবং তাদের নেতৃত্বের একটা বলয় আছে, এই দুইটা বলয় দেখেন 10 মাসে যে সমস্যা আপনি সমাধান করতে পারেন নাই, আপনি এখন রাস্তায় সমস্যা সমাধান করবেন কিভাবে করবেন? তারপর এর মধ্যে দুইটা পক্ষের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি অনেক প্রবঞ্চনা। কীরকম? আপনি দেখেন যে গণভোটের ব্যাপারটার আগে দেখেন পিয়ারের প্রশ্ন যখন মোটামুটি একটা সমঝোতার দিকে চলে যাচ্ছিল, তখন আপনি পুরো পিয়ারটা ভেস্তে দিয়েছেন, রাস্তা নিয়ে গেছেন আলোচনাকে। তখন আপনি বিএনপিকে ফ্রেটেন করে ফেলেছেন যে না, পিয়ারের এদিকে যাওয়া যাবে না, কারণ আজকে উচ্চকক্ষে পিয়ারের দাবি করবে, কালকে রাস্তা নেমে আমাকে নিম্নকক্ষে বাধ্য করবে। সো আপনার এটা তো প্রয়োজন ছিল না, আপনার টেবিল যখন ওপেন ছিল আপনি রাস্তায় কেন গেলেন? আজকেও একই অবস্থা হচ্ছে। আপনি দেখেন গণভোট কিভাবে হবে, এটা মূল প্রশ্ন। মূল প্রশ্ন হলো যে এটা আদেশের মাধ্যমে হবে না অধ্যাদেশের মাধ্যমে হবে। আমরা বলছি যদি আদেশের মাধ্যমে হয় তাহলে জুলাই বিপ্লব, জুলাই গণ অভ্যুত্থানের প্রতি শ্রদ্ধা জানানো হবে। কারণ হলো যে এই যে পুরো যে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল সময় আমরা বসবাস করছি, এটাকে বৈধতার একমাত্র উপায় হলো যে গণ অভ্যুত্থানের শক্তির কাছ থেকে একটা অর্ডার জারি করা। সেটার প্রক্রিয়া কি হবে? সেটার প্রক্রিয়া খুব স্পষ্ট। আপনার প্রক্রিয়া হলো যে গণ অভ্যুত্থানের জনগণের উইল হিসাবে এখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সরকার প্রধান এই আদেশটা দিবেন। এই আদেশটা দেওয়ার এখনো সময় ফুরিয়ে যায়নি। পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সরকার আসার পূর্ব পর্যন্ত আমরা অন্তর্বর্তী সময়ে বসবাস করছি। অন্তর্বর্তী সময়টা মানে কি? এটা জুলাই গণ অভ্যুত্থানের অব্যবহিত সময়। এই সময়টা শেষ হবে কখন? যখন আবার একটা নির্বাচন হবে, জনগণ রায় দিবে যে নির্বাচিত সরকারের মাধ্যমে সংসদ হবে। এখন তো সংসদ নাই, আপনি তাহলে কিসের বাস্তবতায় আছেন? এই বাস্তবতায় একটা আদেশ হবে, আদেশের ভিত্তিতে গণভোট হবে। গণভোট নিয়ে কোনো তর্ক আছে? গণভোট নিয়ে কোনো তর্ক না, শব্দ একমত হয়েছে না। এখন আপনি দিয়েছেন কি আপনি এই দরজায় ঢুকবেন না ওই দরজায় ঢুকবেন, এটা কি তর্কের বিষয়? আপনার তর্কের বিষয় হলো যে ঘরে কি থাকবে, আপনি সেটা তর্ক না করে আপনি দিয়েছেন যে জুলাই এটা কি নির্বাচনের দিন হবে না নির্বাচনের পূর্ব হবে, পুরো আলোচনাটা নিয়ে গিয়েছেন এখানে। দেখেন আপনি আদেশ অধ্যাদেশের জায়গা তর্কের ভিতরে নাই, এটার মাধ্যমে গণভোটটাকে খাটো করে দেওয়া হয়েছে। এখন একটা দল বলছে আমরা ওরা গণভোট চায়, আমরা গণভোট চাই না। কেন? বিএনপি তো গণভোট চেয়েছে, সবাই গণভোট চেয়েছে, গণভোট চাওয়ার নিয়ে তো আরো কারো কোনো কনসার্ন নেই। কিন্তু যখন গণভোটের টাইমটাকে নন ইস্যুকে আপনি ইস্যু ধরে সামনে এসে একটা হাড্ডাহাড্ডি কম্পিটিটিভ অবস্থানে চলে গিয়েছেন, এখন বিএনপি অন্য জায়গায় চলে গিয়েছে যে আদেশ হলে আদেশ হওয়ার কি দরকার, অধ্যাদেশ হলে ভালো হবে, কিংবা পরবর্তী সংসদ হলে ভালো হবে না, তারা বলছে এইটাকে আমরা মনে করি না। এই কিছু কিছু এই মন্তব্য আসছে, আমরা মনে করি যে এখানে কার্যত দুটি দলই সংস্কারের বিপক্ষে অবস্থান নিচ্ছে এবং যে কোনোভাবে একটি দল চাচ্ছে যেন তেন উপায় নির্বাচন করে আমি ক্ষমতায় যাব, আরেকটি দল চাচ্ছে, আরেকটি বলয় চাচ্ছে যে যেন তেন উপায়ে যে কোনো উপায়ে আমি নির্বাচনকে প্রলম্বিত করে বর্তমানের প্রশাসন এবং অন্যান্য জায়গায় যে ডিফেক্ট আপনার কর্তৃত্ব তৈরি হয়েছে সেটাকে বজায় রাখবো, যেটা বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ। আমরা এনসিপি থেকে স্পষ্ট যে অবস্থান নিয়েছি এতদিন পর্যন্ত, আমরা বলতে চাই যে এইটাই পুরনো বন্দোবস্ত যেটার বিরুদ্ধে আমরা ফাইট করছি। যে আপনি সবসময় কল্পনা শত্রু দেখেন, শত্রু ছাড়া সিস্টেম বুঝেন না। আপনাকে বুঝতে হবে যে গণতন্ত্রের শত্রু লাগবে তা না, প্রতিযোগী থাকবে, আলাপ আলোচনা হবে, বিরোধী দল থাকবে, কিন্তু আলোচনার মাধ্যমে সমাধান আমি করতে হবে। আলোচনায় এটিও একটু জানতে চাইবো রতন ভাইয়ের কাছে যে দুটি দলই সংস্কারের বিপক্ষে, সেটি নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাইবো। পাশাপাশি গণমাধ্যমের খবর যেটি বলছিলাম যে আগে যে আপনার কাছে সেটি নিয়েও আসবো, যে গণমাধ্যমের খবর যে নোট অফ ডিসেন্ট সহ কয়েকটি প্রশ্ন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার একটা সিদ্ধান্তের দিকে হয়তো যাচ্ছে। 3-4টি প্রশ্ন থাকবে ব্যালটে এবং প্রত্যেক প্রশ্নের আলাদা আলাদা উত্তর দিতে পারবে জনগণ। সেখানে এই প্রশ্নও থাকতে পারে যে উচ্চকক্ষে পিয়ার এবং যে সংবিধান সংশোধনের যে মত দিয়েছে ঐকমত্য কমিশন সেটির পক্ষে আপনি কিনা, জনগণ সেটি রায় দেবে। এই ধরনের সিদ্ধান্ত আসলে সেটি আপনারা মানবেন কিনা সেটি নিয়ে একটু জানতে চাইবো। তার আগে আমি একটু বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। কামরুজ্জামান রতন, একটু আপনার কাছে জানতে চাই, যদি নোট অফ ডিসেন্টগুলো নিয়ে আলাদা আলাদা প্রশ্ন সহ গণভোটে যাওয়া হয় সেক্ষেত্রে সংকটের সমাধান হবে কিনা, তো জনগণ সরাসরি নোট অফ ডিসেন্টের রায় দিলে? বিএনপি আলোচনার টেবিলে 9টা বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে। ভিন্নতা, মতের ভিন্নতা থাকবে। বিএনপি একটা আদর্শিক একটা দল,
তাদের চিন্তা চেতনার ফসল হিসেবে তারা নোট অফ ডিসেন্ট দিয়ে আলোচনা টেবিলে একটা প্রস্তাব রেখেছে। আপনি দেখেন ওই প্রস্তাবটা কিন্তু পরবর্তীতে যে আমাদের আলী রিয়াজ উনি ওইটাকে অন্যভাবে ওটা প্লেস করে ওটাকে ইগনোর করে অন্যভাবে এটা করেছে। আচ্ছা, বিএনপি তো ওই স্ট্যান্ডের উপর আছে। আমি এই যে মারুফ ভাইয়ের সাথে আলোচনার টেবিলে এখানে আমরা এখানে কথা বলছি, আমরা কিন্তু কোনো ব্যক্তির যে আমাদের ওনাদের যে নায়েবে আমির বা ওনাদের সম্পর্কে কোনো কথা বলিনি। উনি কথা বলেও আমার তারেক রহমানকে টেনে নিয়ে আসছেন। আমার তারেক রহমান যদি বাস্তবতার বাইরে বা জনগণের পালসের বাইরে যদি কোনো কথা বলেন, উনি তো এই দেশে আসবেন নির্বাচনে, উনি প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন। ইতিমধ্যে ওনাকে একটা বগুড়া 6 ওনাকে নমিনি করা হয়েছে। তা আমরা হলো কি এই যে আলোচনার যে জায়গাগুলো আমরা যে লেভেলে আমরা এখন বসছি, আমাদের আলোচনাগুলোর মধ্যে আমরা দ্বিধাদ্বন্দ্ব বা আমরা কথাবার্তা বলতে পারি। আমরা এখানে বসেই আমরা যে আলোচনা গেছি, আমার এই ব্যাপারে আমি কষ্ট থেকেই কথাটা বললাম। তারেক রহমান আজকে দেখেন বাংলাদেশে এই গণতন্ত্রের জন্য এই একটা পরিবেশের জন্য উনি ইচ্ছে করে কিন্তু বিদেশের মাটিতে নেই। উনি একটা মতের একটা ভিন্নতা থাকবে। আমরা এই কথার মাধ্যমে আমি এই কথাটা বুঝাতে চাচ্ছি, আমরা কথায় কথায় হাসিনাকে যদি এখনও সব কথার মধ্যে না এমন একটা জিনিস বাংলাদেশে এখন অবতারণা ঘটেছে ইসলামী দলগুলো, সেটা কি বিএনপি ক্ষমতায় চলে আসছে বা ক্ষমতায় যেতে না দেওয়ার জন্য বা বিএনপিকে দোষারোপ করে বিএনপিকে এখনই মনে হয় ট্রায়ালে একটা এমন একটা জায়গায় বিএনপিকে তারা দাঁড় করাচ্ছে যে বিএনপি এদেশে গণতন্ত্রের সংগ্রামে বিএনপির কোনো অবদান নেই। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য নিজের সারাটা জীবনকে এইভাবে সংগ্রামী মানুষটা যে নিস্তেজ হয়ে গেল, তারেক রহমান 17 বছর বাইরে থাকলো, আমাদের এতগুলো মানুষ গুণ খুম কতভাবে আমরা নির্যাতিত। আমার সবাই কিন্তু এই যে এনসিপি ভাইয়েরা ওরা যে আসছে সম্মুখ সারিতে যেই মুহূর্তটা আসলো ইসলামী আন্দোলনে, তারা তো সবাই নিগৃহীত হয়েছে। কিন্তু ওনাদের কথাবার্তা এখন ইদানিং এই যে আমাকে ব্যক্তিকেন্দ্রিক বা তারেক রহমানকে আমাদের দলকে এইভাবে পলিটিসাইজ করে যেভাবে যে আঙ্গিকে শুলে চড়িয়ে যেভাবে কথা বলে, আমার মনে হয় এটা আগামী গণতন্ত্রের জন্য এটা কিন্তু একটা অ্যালার্মিং। কারণ বিএনপি দেশের জনগণের সংগঠন। আমার মনে হয় বিএনপির যেখানে নোট অফ ডিসেন্ট বা যেগুলোই বিএনপি আলোচনার টেবিলে তো ওনারাই তো ওইখানে গিয়ে কথা বলেন। আমার মনে হয় যে আলোচনার টেবিলে যে ভাই যেটা বলছিলেন আলাউদ্দিন ভাই, যেটা আলোচনার টেবিলের থেকে ওইটা কেন আমি রাজপথে নিলাম, রাজপথে আপনি আজকে নামলেন, ঠিক আছে আপনি নামলেন, এখানে কি বিএনপির জনসমর্থন নেই বা বিএনপির সাথে কি অপর অনেকগুলো সংগঠন তারা রাজপথে দণ্ডায়মান, তাহলে হবে কি? ওই যে আমরা যদি এখানে বিভাজিত হই কে লাভবান হবে এটুকু বোঝার কি শক্তি বা বোধগম্য কি আমাদের নেই? আমরা যারা রাজপথে আছে আমি মনে করি বিএনপি, ইসলামী দলগুলো এবং এনসিপি, বাম দলগুলো, জুনায়েদ সাকি, নূর, সবাই মান্নাবাড়ার যেই গণতন্ত্রের জন্য যেটা সংগ্রাম করেছে, আমার মনে হয় সবাই কেউ কাউকে আমরা তুচ্ছ তাচ্ছল্য না করি এবং কারো মতটাকে এমন কোনো কথা বলতে না গিয়ে আমি হোস্টাইলটি এই পর্যায়ে না যাই যে পরবর্তীতে এইখানে বসে আমার মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়, যেটা বিগত সরকারের সময় আমরা দেখেছি। এই আওয়ামী লীগ এমন জায়গায় নিয়ে গিয়েছিল কোনো দলকে তারা সহ্যই করেনি এবং কারো মতকে তারা গ্রাহ্যই করেনি। তো সুতরাং আমার মনে হয়, আমি বিশ্বাস করতে চাই আগামীকাল ডক্টর ইউনূস উনি কোনো দল করেন না, কিন্তু এই দেশের যেই প্রত্যাশার জায়গায় উনি দায়িত্বটা নিয়েছেন, আমি এখনও ব্যক্তিগতভাবে আমার আশা এবং আমরা দল হিসাবে আমরা আশা করতে চাই উনি এমন একটা প্রস্তাব এবং এমন একটা সম্ভাবনা যেটা বাস্তবধর্মী আগামীকাল উনি এটা দেবেন এবং মনে হয় ওইটা দেওয়ার পরেই আমরা আমাদের রিয়াকশনটা জানাবো এবং ওইখানে বসে আমরা বুঝতে পারবো বা ওইটা শোনার পরে বুঝতে পারবো যে আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎটা কি। কিন্তু এরই মধ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বৈত ভূমিকায় স্বার্থের সংঘাত হচ্ছে, তার ভূমিকাটিকে এক ধরনের দ্বৈত ভূমিকা হিসাবে দেখছেন। প্রতিদিনই কিন্তু সব দলেরই এই যে আমাদের নীতি নির্ধারণের যে কর্তা ব্যক্তিরা কথা বলেন বিভিন্ন কোন আঙ্গিকে কোন মাঠের কোন পর্যায়ে গিয়ে এগুলো ওনার বক্তব্যটা দেন, এটাকে আপনি সিরিয়াসলি মনে হয় না দেখার ব্যাপার আছে এই মুহূর্তে আছে। জি, আমি সেটি নিয়ে একটু জেনে আসতে চাই। শেখ ফজলুল করিম মারুফ, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এই বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন নোট অফ ডিসেন্ট ছাড়া গণভোটের আয়োজন করার বিষয়ে ঐকমত্য কমিশনে আলোচনা হয়নি, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বৈত ভূমিকায় স্বার্থের সংঘাত হচ্ছে বলে মনে করেন তিনি। আচ্ছা, আলহামদুলিল্লাহ,
প্রথম কথা হলো যে আমি তারেক রহমান সাহেবকে টেনে আনি নেই, আপনার প্রশ্ন বরাদ্দে আমি বলেছি। একটি মন্তব্যের হ্যাঁ, প্রেক্ষিতে মন্তব্যের আপনি প্রেক্ষিতে মন্তব্য বলেছি। করেছেন। দ্বিতীয় বিষয় যেটা, নোট অফ ডিসেন্ট মানে কি? মানে হলো যে আলোচনা হয়েছে, সবাই একমত হয়েছে, আমি এটা ভিন্নমত জানায় রাখলাম। এখন আমার ভিন্ন মতের উপরেই সিদ্ধান্ত হইতে হবে, আমার ভিন্ন মতকে রাখতেই হবে, এটা যদি হয় তাহলে তো এটা একটা সুপ্ত ফ্যাসিবাদী মনোভাব না? তো আমাদের অন্যান্য নোট অফ ডিসেন্ট ছিল, আমরা এটা বাদ দিচ্ছি, বলে ঠিক আছে সবাই আছেন। এখন বিএনপি তার নোট অফ ডিসেন্টটা ধরেই রাখছে। এখন তার বিপদটা কোন জায়গায় হবে? এখন একটা আলোচনা গণমাধ্যমে আপনারা দেখছেন, আমরাও দেখছি যে 4টা প্রশ্ন তারা হাজির করবে। একটা প্রশ্ন হলো যে 36টাতে আমরা একমত হয়েছি, সেটাতে আপনি কি বলেন? সবাই হ্যাঁ বলবে, বিএনপি সহ। পরের 3টাতে আমরা হ্যাঁ বলবো, বিএনপি না বলবে। মানে মানে নোট অফ ডিসেন্ট অনুসারে বিএনপি না বলার কথা। তো তাই যদি হয় তাহলে পুরা জিনিসটা কোন জায়গায় যাবে দেখেন, বিএনপির প্রচারণায় ওই উপরে যে 36 হিসেবে একমত, সেখানেও না ভোট পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন নোট অফ ডিসেন্টটা এই কারণে আসলে বাদ রাখার কথা। কিন্তু নোট অফ ডিসেন্ট দেয় কেন? যে পরবর্তীতে আমি যদি ক্ষমতায় যাই, আমি এখানে ভিন্নমত নেওয়ার একটা অবস্থান থাকে। হ্যাঁ, বিএনপি অবস্থানটা ছিল, আমরা সেটা মেনেই তো আসছি যে বিএনপি যদি ক্ষমতায় যায়, এই জায়গাগুলোতে বিএনপি পূর্ণমাত্রা বাস্তবায়ন করবে না, নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে। কিন্তু তার নোট অফ ডিসেন্ট সহই গণভোটে যাইতে হবে, না, কিন্তু সেটি হলে আবার কেমন হয়? আপনারা যদি ওটি মেনেই নিয়ে থাকেন যে বিএনপি ক্ষমতা গেলে এটি তারা আমরা মানবে মানি না, নাই, তাহলে তাহলে নোট অফ গণভোটে সেটি কিভাবে থাকে? নোট অফ ডিসেন্টার ওইটুক নৈতিক জায়গাটা দলটা থাকে যে পরবর্তী সিদ্ধান্ত বাস্তবায়ন করার ক্ষেত্রে ওই নৈতিক জায়গাটা গণভোটে যদি পাস থাকে। হয়, আপনি যদি তো গণভোটকে সেজন্য গুরুত্ব দেন, তাহলে গণভোটে ওটি পাস আমরা হলে বলছি কি হবে? আইনগত থাকার কথা না, থাকবেও না। কিন্তু তারপর নোট অফ ডিসেন্ট দিয়ে রাখে কেন? ওই জায়গাটার জন্য ঐতিহাসিক একটা ভূমিকা, ঐতিহাসিক একটা সূত্র রেখে আসার জন্য নোট অফ ডিসেন্ট দেয়। এখন যদি নোট অফ ডিসেন্ট সহই আপনি বাস্তবায়ন করতে চান, তাহলে সেটা হয় না। তো এটারই কথা। আর দ্বিতীয় কথা হলো যে বারবার আসছে যে আমরা আলোচনা টেবিল থেকে সরে আসছি। আমি বিনয়ের সাথে বলি যে পিআর এর আলোচনাটা আলোচনা টেবিলে ছিল না, তুলতেই দেওয়া হয় নাই। আমরা প্রথম দফা আলোচনা বলেছি, বারংবার লিখিত বলেছি, আমরা যখন আলোচনা চলছে তখন অপ্রাসঙ্গিকভাবে আলোচনা তুলছি, কিন্তু পিআর আলোচনা দেওয়া হয় নাই, সেজন্যই আমরা রাজপথে আসতে হয়েছে। আর এখন যে আলোচনাটা দেখেন, আমাদের পক্ষ থেকে 8 দলের পক্ষ থেকে বিএনপিকে আহ্বান জানানো হয়েছিল, যখন উপদেষ্টা পরিষদ বলেছে যে আপনারা আলোচনা করেন, আমরা বলেছিলাম যে আপনারা আলোচনা করেন। তো বিএনপি বলছে যে আমাদের ডাকে তারা সাড়া দেবেন না। তখন আমরা বলেছি যে ঠিক আছে, আমার ডাকে সাড়া না দেন, আপনারা ডাক দেন, আমরা আসি। তাও তারা ডাক আসলে দেন নাই। এরপরে দেখেন ভাই, আদেশের কথা বলেন না, আমরা আসলে মানে বিরক্ত কেন? এই যে জুলাই আদেশের যে খসড়া দেওয়া হয়েছে, সেখানে প্রধান উপদেষ্টার যে আদেশ, সেটা কিন্তু সাংবিধানিক আদেশ না, দেখেন আনুষ্ঠানিক আদেশ। তো আনুষ্ঠানিক আদেশের মানেটা কি? একটা ফর্মালিটি। আমাদের জুলাই ঘোষণাপত্রটা আনুষ্ঠানিক, সেটা কোনো বাস্তবায়ন আছে? সাংবিধানিক আদেশ সেটা কিন্তু দেওয়ার কোনো সুযোগ রাখা হয় নাই। তো সেজন্য আমরা আসলে ভয় পাচ্ছি যে জুলাই সনদের আসলে কোনো ধরনের সংস্কার হচ্ছে না। আর একটা কথা, বারবার নির্বাচন করে আমরা নির্বাচন পিছনের কথা বলি। ভাই, আমি কথা বারংবার বলছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে মহাবিপদ, কিন্তু ফেব্রুয়ারিতে জ্যান্তার নির্বাচন হয়ে যদি আগের পুরনো বন্দোবস্ত ফেরত আসে, তাহলে বিপদ আরও হোল স্কোয়ার না, এটা টু দ্য পাওয়ার 100 হয়ে যাবে, 100 হয়ে যাবে। সেজন্য জ্যান্তান অপয় নির্বাচন না করা উচিত। আর বিএনপির অবদানকে শ্রদ্ধা করবে নাকি? এই যে আজকে বোধহয় দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে স্ট্যাটাস দিচ্ছেন, এটা তো বাস্তবতা। আমার ঘরে বন্ধু বান্ধব বিএনপি যে অত্যাচারিত হয়েছে, নিজে এর তো একটা মহাকাব্য, তাদের প্রতি শ্রদ্ধা করি। কিন্তু তারপরে কি আমি চাঁদাবাজি বর্তমান যেটা হচ্ছে, যে খুনটা হয়, সেটাকে আমি অস্বীকার করে দেবো? অস্বীকার করি না। আমরা চাই যে বিএনপি যে অবস্থাটা শিকার হয়েছে, বিএনপি নেতৃবৃন্দ, সেটার সুযোগ নিয়ে বিএনপি নাম দিয়ে আর কেউ না ভাঙ্গায় খাক, এটা বিএনপি এনশিওর করুক, এটা চাওয়া। আমরা যখন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি, তখন বিএনপি বিরুদ্ধে কথা বলি না, বরং চাই বিএনপির ওই যে রক্ত, ওই যে শ্রম, ওই যে জীবন, সেটা বরং বাস্তবায়ন হোক। সেজন্য আমাদের বলাটা। এখন যদি এই চাঁদাবাজির বিরুদ্ধে বলাটাকে বলে বিএনপির বিরুদ্ধে বলা, তাহলে আমার আক্ষেপ করা ছাড়া কিছু নেই। জি, আলাউদ্দিন মোহাম্মদ, একটু আপনার কাছ থেকে জানতে চাই, জুলাই সনদের বাইরে অন্তর্বর্তী সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মানা বাধ্যতামূলক থাকবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বিএনপি। আজকে সেটি তারা সংবাদ সম্মেলনে বলেছে। একটু আপনার কাছে জানতে চাই, আপনি এর আগেও বলছিলেন প্রধান উপদেষ্টার আদেশের কথা। এখনকার যত ঘোষণা, আদেশ কিংবা অধ্যাদেশ, সবটাই পরের সরকারকে পাশ করতে হবে, না হলে সেটি ইনভ্যালিড হয়ে যাবে। এখন পর্যন্ত সিস্টেম তাই। এখন যদি প্রধান উপদেষ্টা আদেশ দেয়, সেটি পরে সরকার আমলে না নিলে কি করবেন? প্রথমত অধ্যাদেশ অবশ্যই পরবর্তী সংসদে আইন হিসেবে পাশ করে নিতে হবে, কিন্তু সবসময় যে অধ্যাদেশ পরবর্তী সংসদে আইন করা হয়েছে তা কিন্তু নয়। অতীতে যখন অনেক অধ্যাদেশ করা হয়েছে, অনেক সময় 1/3 কিংবা অর্ধেকের বেশি অধ্যাদেশ আপনার বাদ দেওয়া হয়েছে, আইন করা হয় নাই। আদেশ আর অধ্যাদেশের মধ্যে মূল তফাৎটা হলো যে আদেশটা হলো একটা আপনার মানে যেটা আমরা দেখছি যে এটা আদেশের এখন বিধান নাই, তারপর আদেশ দিলে কি হবে তার ভবিষ্যৎ? আদেশের বিধান আছে। হ্যাঁ, আদেশের বিধানটা হলো যখন আপনার সংবিধান নাই হয়ে যায়, যখন গণ অভ্যুত্থানের মতো পরিস্থিতি তৈরি হয়, যখন আসলে সংবিধান কি এখন নাই?
দেখেন এই প্রশ্নটা একটা ক্লাসিক তর্ক। হ্যাঁ, সংবিধান এখন নাই আবার আছে। আপনি যদি বলেন এই সরকারের ভিত্তিটা হলো সংবিধানের একেবারে একটা পরগাছা একটা ইয়ে থেকে অর্ডার নিয়ে করা হয়েছে, কিন্তু মূলত তো এই সংবিধান আসলে মানে যেই সংবিধান হাসিনা আপনার নির্বাচন করেছিল 24 জানুয়ারিতে 7 জানুয়ারিতে, সেই সংবিধান তো এটা না। আসলে এই সংবিধানটা এখন যে প্রস্তাব হয়েছে, যেটাতে সবাই একমত হয়েছে, সংবিধানের আপনার মৌলিক কাঠামোর পরিবর্তন হয়েছে, সংবিধানের প্রস্তাবনায় পরিবর্তন মানে আসছে। সেটি হবে, প্রস্তাব আপনারা করেছেন, এটা আমরা করেছি না, মানে আপনারা সবাই মিলে করে এই মুহূর্তে একেবারে সবচেয়ে গ্রহণযোগ্য যে ফোরাম এই মুহূর্তে, এই ফোরামটা একমত হয়েছে। মানে একমত হয়েছে, এটা তো আসলে বিদ্যমান সংবিধানের ভিত্তিতে একমত হয় নাই। মানে আপনি শুধুমাত্র একটা রেফারেন্সের জন্য বলতেছেন এই সংবিধান আছে। সংবিধান কিন্তু যখন থাকে না তখনও সংবিধান থাকে। হ্যাঁ, সংবিধান থাকে না মানে একটা আইনহীন অবস্থা কিন্তু কখনোই থাকে না। পৃথিবীতে কোনো রাষ্ট্রে এটা হয় না। ট্রানজিশনের সময়টাও পুরাতন সংবিধানের তাহলে আমি বিধান জানতে দিয়ে চাচ্ছি চলে। যে তাহলে এর ভবিষ্যৎ কি? আপনারা কি বলতে চাইছেন যে এখন আদেশের পর গণভোটের পরে সেটি নতুন সংবিধান হবে, আগের সংবিধান নাই, টোটালি ইনভ্যালিড? প্রথমত আপনি কি আদেশ ছাড়া গণভোট দিতে পারবেন? সেটির জন্যই তো এই জটিলতা তৈরি হয়েছে। না, কিন্তু আদেশে যখন আপনি একমত হয়েছেন, আদেশে না গণভোটে, তখন আপনাকে বুঝতে হবে যে গণভোটে একমত হয়েছে, গণভোটটাকে পাশ করে আনার জন্য, পাশ মানে গণভোটে হা না পাশ না, গণভোটটাকে কার্যকর করার জন্য তো আপনাকে একটা মিনিমাম প্রসিডিউরে যেতে হবে। মিনিমাম প্রসিডিউর তো অধ্যাদেশ না। মিনিমাম প্রসিডিউর হলে এখানে একটা নতুন কিছু লাগবে, অধ্যাদেশের চেয়ে বেশি কিছু। অধ্যাদেশের চেয়ে বেশি কিছু হলো আদেশ, এবং আদেশটা হতে পারে কিসের ভিত্তিতে হতে পারে? যেইটা আপনার হয়তোবা গত বছরের অগাস্টেই অধ্যাপক কিন্তু যে কাজটা করেন নাই, সেই কাজটারই একটা ভার্সন এখন আসতে পারে, লিমিটেড ভার্সন। তখন যদি এটা করা হতো, আদেশ করা হতো, তখন পুরোপুরি নতুন ব্যবস্থা চলে যেত রাষ্ট্র। এখন যেটা যেতে পারে, এখন হলো খুবই সুন্দর প্রক্রিয়া হয়েছে যে আমরা এই বান্ডেল একমত হয়েছি, এইগুলোর জন্য আমরা একটা আদেশ চাই। এটা দেখেন আপনি একটা বাউন্ডারি টেনে ফিরে সেই আবার আপনাদের প্রথম দাবিতে চলে আসলো যে 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিতে প্রথম হবে, এই দাবি সংবিধান নাই। দেখেন 72-এর সংবিধান অলরেডি ছুঁড়ে ফেলা হয়েছে। 72-এর সংবিধানের মূলনীতিতে আমরা নাই এখন। আমরা এখানে 71-এর সংবিধানের মূলনীতিতে চলে গিয়েছি। আমরা এখানে লেজিসলেচারে পরিবর্তন নিয়ে এসেছি। আমরা এখানে এক্সিকিউটিভ যে পাওয়ারের বিন্যাসে পরিবর্তন এনেছি। এই সবগুলো আপনাদের এখনো প্রস্তাব, কোনোটা এখনো আমার প্রস্তাব না, মানে আমাদের প্রস্তাব না, আপনাদের সবার, সব আপনাদের দলের কথা প্রসেসটাকে অস্বীকার করছেন যে কেউ? আমি সব দলের কথাই বলছি। যদি প্রসেসটাকে স্বীকার করা হয় যে এই যে ঐকমত্য কমিশনের যে প্রসেসটা স্বীকার করছি, তাহলে এটা আপনার প্রস্তাব না, এটা ইতিমধ্যে সিদ্ধান্ত। এখন প্রশ্ন আসছে বাস্তবায়ন কিভাবে করবেন? সিদ্ধান্ত, হ্যাঁ, কিন্তু সেটি এখনো আইন আকারে, সংবিধান আকারে এই আসেনি। জায়গাটাই আমরা আসছি। আপনি সিদ্ধান্ত তো নিয়েছেন, আপনি সিদ্ধান্ত তো খোলা মনে নিয়েছেন নাকি? খোলা মনে না নিলে তো অনেক আগে সিদ্ধান্ত বলছে যে যা যা সব মানছে তোমরা নির্বাচন দিয়ে দাও। এটা তো হয় নাই। আপনি তো একদম পুঙ্খানুপুঙ্খভাবে আপনার নেগোশিয়েট করে সিদ্ধান্ত নিয়েছেন। এখন আপনি বাস্তবায়ন করবেন। আপনি সিদ্ধান্ত নিয়েছেন কি জন্য? যদি বলেন বাস্তবায়ন। এখন বাস্তবায়নের পথে এসে এখানে কিছু মত তৈরি হয়েছে। আমার যে প্রশ্নটা আমি করেছিলাম যে দ্বিমত কি কবে মানে গণভোট হবে সেটা না দ্বিমত হয়েছে, মূল দ্বিমত সেটা না। মূল দ্বিমত হলো যে আদেশের মাধ্যমে যাব নাকি অধ্যাদেশে গিয়ে পুরো গণভোটটাকে হালকা করে ফেলবো। অধ্যাদেশে গেলে কি হবে? এই গণভোট অ্যাকচুয়ালি আপনার যে কোনোভাবে প্রশ্নবিদ্ধ হবে এবং গণভোট বৈধ হবে না। কারণ আপনি অধ্যাদেশ দেওয়ার তো এই গণভোট নিয়ে অধ্যাদেশ দেওয়ার এই সরকারের কোনো ক্ষমতা নেই, এই প্রেসিডেন্টের কোনো ক্ষমতা নেই। কারণ আপনি যতবার গণভোট হয়েছে, উপদেষ্টারও সেই ক্ষমতা নেই। প্রধান উপদেষ্টা ক্ষমতা আছে, মানে কোন প্রক্রিয়া কিভাবে? হি ইজ দ্য উইল অফ দ্য পিপল। তিনি গণঅভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট। রাষ্ট্রপতিকে এখনো কেন আছেন? রাষ্ট্রপতি আছে সেটা ভিন্ন কারণে। কেন রাষ্ট্রপতি আছে এখানে? উনি একটা আপনার প্রতীকী পজিশন আছে। কিসের ভিত্তিতে তিনি আছেন? তিনি তো রাষ্ট্রপতি কোনো ভিত্তি নেই, উনি ফ্যাসিবাদের ধারাবাহিকতায় আছেন। আমরা যতক্ষণ ধারাবাহিকতা মানবেন, কিন্তু সেইখানকার রুলটা আমরা মানছি না। আপনি বাধায় আসেন, যতক্ষণ পর্যন্ত আমরা নেক্সট স্টেপে না যেতে পারি ততক্ষণ পর্যন্ত উনি একজন আপনার পাপেটের মতো আছেন। রাষ্ট্রপতি কোনো এজেন্সি আছে? রাষ্ট্রপতি তার কোনো পাওয়ার আছে? রাষ্ট্রপতিকে আদেশের পর রাষ্ট্রপতি থাকবেন না? আদেশের পর রাষ্ট্রপতি মানে যদি প্রধান উপদেষ্টা আদেশ দেন, আপনি সেই লাইনে যাবেন না। আদেশের পর না, আমরা জুলাই সনদ আপনাকে তো বাস্তবায়ন একটা বলেন। পদ্ধতি হয় আপনি বিপ্লবী সরকারের রূপে আসবেন, না, এটা বিপ্লবী সরকার হবে না। আপনি আপনি আদেশ দিবেন। আদেশের আপনি এখন প্রশ্ন করতে হবে যে আদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের আদেশের অধিকার আছে কিনা, ম্যান্ডেট আছে কিনা। এই প্রশ্ন উত্তর হলো আছে। যে ম্যান্ডেটের কারণে সরকার টিকে আছে, যে ম্যান্ডেটের কারণে সরকার ঐকমত্য কমিশন করেছে, যে ম্যান্ডেটের কারণে সংবিধান না থাকার পরও নির্বাচনের দিকে এগুচ্ছে, ঠিক সেম ম্যান্ডেটের কারণে আদেশ দিতে পারবে। আদেশ এই ম্যান্ডেটটাকে আগাচ্ছে, সেটি তো সংবিধানের ওই যে আপনি বললেন পরগাছার মতো একটু অংশ ধরে আপনি পরগাছার অংশ দিয়ে নির্বাচন করতে পারবেন না। পরগাছার অংশ দিয়ে আপনি কেন পারবেন না? পরগাছার সেই নিয়ম অনুযায়ী তো আপনি আর নির্বাচন দিতে আগাতে পারবেন না। তো যেইভাবে সরকার গঠিত হয়েছে, কোন আইনে হবে? সরকার গঠিত হয়েছে, নির্বাচন তো ম্যান্ডেট নাই এই সরকারের। এই আইন অনুযায়ী
106 ধারার মতো নাই তো ম্যান্ডেট। আপনি দেখেন একটা জায়গায় দেখেন, আপনি আমরা না আমি শেষ করে দিই এটা। ছোট করে। আপনি এমন একটা ঝুলন্ত জায়গায় আছেন, আমরা চাচ্ছি অনেকেই জায়গাটা ঝুলন্তই থাকুক, ভবিষ্যতে এসে ঢিল মেরে ঝুলন্ত শেষ করে দেবে। আমরা চাচ্ছি যে এই পুরাপুরি সিস্টেমটা ঝুলন্ত জায়গায় আছে, আপনি সিম্পল একটা অর্ডিন্যান্সের জায়গায় অর্ডার রূপান্তর করেন, এই ঝুলন্ত জায়গাটা এটা স্থানীয় এবং একটা কংক্রিট জায়গার মধ্যে স্থাপিত হবে। তখন আপনি গণভোট যান, গণভোটের পরে আপনি লিমিটেড আপনি কনস্টিটিউশন পাওয়ার দিয়ে এই রিফর্ম কনস্টিটিউশন বাস্তবায়ন করেন, এভরিথিং উইল বি আপনার। আমরা আবার আলোচনা ফিরবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। কামরুজ্জামান রতন ভাই, একটু আপনার কাছে জানতে চাই, আমরা দেখলাম যে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন গতকাল থেকেই আসলে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হচ্ছে, বাসে সহ, এবং ককটেল বিস্ফোরণ হচ্ছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে, টিএসসিতে ককটেল বিস্ফোরণ হয়েছে, এছাড়া কয়েকটি ভবনে তালা দিয়েছে এবং সেখানে ছাত্রলীগ তালা দিয়েছে, সেটি অবশ্য তারা লিখেও রেখেছে লকডাউনের পক্ষে। একটু জানতে চাই, এবং কালকে একজন মারাও গেছে আগুনে পুড়ে, একটু আপনার কাছে জানতে চাই যে এর আগে মারুফের একটা কথাকে যদি আমি একটু আমার মতো করে বিশ্লেষণ করি, আমার সেটা হলো এই যে আমরা এখানে যে আলোচনাটা করছি আর কি, আপনি যে প্রশ্ন করছেন ওই প্রশ্নের আলোকে কিন্তু আমাদের উত্তর দিতে হচ্ছে। তো এইখানে কিন্তু নির্বাচনী কোনো প্রচারণা না, এখনও ইশতেহার ঘোষণা হয়নি, নির্বাচনের ডেট ঘোষণা হয়নি। উনি প্রায়শই আমি যে কথাটা বলি, বিএনপি চাঁদাবাজি করেছে কি করে না, এটা ওই ব্যাপারে কিন্তু আপনি কোনো প্রশ্নই করেননি। তো আমাদের একটা কমন, এখানে বসলেই বিএনপি এটা করছে, বিএনপি যদি করেই থাকে, আমি তো বলছি না বিএনপি কি এটা করছে না, সাধু দোয়া তুলসী পাতা। এই আলোচনাটা আসবে যখন বিএনপি নির্বাচনের প্রতীক নিয়ে মানুষের দোরগোড়া যাবে, আর ওনারা যখন যাবে ওই আলোচনা ওই সময় আসতে পারে। আরেকটা জিনিস উনি এখানে কথা বলেছেন, ওনাদের পিআর নিয়ে ওইখানে যখন ঐক্যমত কমিশনের যেখানে আলোচনা হলো না, ঐক্যমত কমিশনার কার? একটা নির্দলীয়, সবার জন্য তো এই কমিশনের গঠন হয়েছিল। তখন যখন পিআর হয় নাই, তখন ওই পিআরটা কেন হয় নাই, ওইটার জন্য ওনারা মিটিং থেকে ওয়াকআউট করতে পারতো, ওইখানে জাতিকে জানাতে পারতো এই পিআর না থাকার কারণে আমরা এই আলোচনাটা যাচ্ছি না, ওইটাই কিন্তু যায় নাই। এখন ওইখানে আলোচনার টেবিলে ওইটা ওয়াকআউট না করে এটাকে রাজপথে নিয়ে গেছে। এখন আপনি যেই প্রশ্নটা আমাকে করলেন, আসলে কি আগামীকাল ওই পতিত স্বৈরাচার না, ওরা পাপিষ্ট। আমি এই কারণে বলি, ওদের লজ্জাও নেই, মানবতাও নেই, ওদের কোন নৈতিকতার মানদণ্ডে ওরা লকডাউন, এই লকডাউন শব্দটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে 2024-এ, এবং এইটা আমার মনে হয় বাংলাদেশ যতদিন থাকবে এই লকডাউন শব্দটা কিন্তু ওইভাবেই প্রতিষ্ঠিত, সেটা ওই মানদণ্ডে। আমি তো মনে করি এটা ফল আউট, আগামীকাল যেটা হবে আওয়ামী লীগের ফল আউট। সেইখানে একটা ফার্সিক্যাল একটা ওরা বাগওয়াজ করছে। কারা বাগওয়াজটা করছে দেখেন, এই যে 5 তারিখের পরে কোনো আওয়ামী পরিবারের, শেখ পরিবারের কেউ অ্যারেস্ট হয়েছে? তাদের যে এই যে লুণ্ঠনকৃত টাকা বাংলাদেশে রিকভারি হয়েছে, এই ব্যাপারে কিন্তু এই গভর্নমেন্টের কোনো সফলতা নেই। আগামীকাল যেটা করবো ওই চোরাগুপ্তভাবে হ্যাঁ টিসি ধরে দেওয়া যাবে বাসে, কারণ ওদের হইলো অনেক লক্ষ হাজার কোটি টাকা এই বাংলাদেশ থেকে ওরা পাচার করে নিয়েছে, এবং সবগুলো লক্ষণীয়। যারা এই বাংলাদেশে যেগুলো, যারা এই যে গতকাল আমি দেখেছি 44 জন অ্যারেস্ট হয়েছে, এবং যারা অ্যারেস্ট হবে এই অপকর্মের সাথে যারা জড়িত, ওরা তো নিজের টোকাই শ্রেণীর লোক। যারা টাকাটা কামাই নিয়েছে ওদেরকে জিজ্ঞেস করা উচিত, যারা তোমাদেরকে বিদেশ থেকে তোমাদের এই অপকর্মগুলো করতে চাচ্ছে, দেশের সম্পদ নষ্ট করতেছো, ওই নেতাদেরকে বলো বাংলাদেশে এসে জনসভায় বক্তৃতা দিয়ে এই ধরনের কাজে উদ্বুদ্ধ করতে। আমার মনে হয় যারা এই কাজগুলো করতেছে তার টোকাই শ্রেণীর, তারা সমাজে কোনো অংশ না। এটা আওয়ামী পাপিষ্ঠদের, তাদের যে সামনে ভবিষ্যতে তাদের যে একটা তাদের যে ভবিষ্যতে একটা তো দল ওদের দল নিষিদ্ধ হয়েছে, ভবিষ্যতে এই অপকর্মের দ্বারা বাংলাদেশে আওয়ামী লীগ যারা মাপ চায়নি, এবং মাপ চাওয়ার যাদের মানসিকতা নেই, যারা বলে এই গণঅভ্যুত্থানের পরে যাদের বিচার হবে তাদের জন্য তারা যে শব্দ বলে, আমার মনে হয় এটা দিয়ে আওয়ামী লীগ নামের যে শব্দটা তারা চিরতরে বাংলাদেশের মানুষের মন থেকে আগে উঠে যাবে। শেখ ফজলুল করিম মারুফ, একটু আপনার কাছ থেকে জানতে চাই, এই বিভিন্ন স্থানে বোমা হামলা এবং ককটেল এবং আগুনের ঘটনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড আওয়ামী লীগ কেন, যে কেউ করতে পারে। সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে যদি আপনি রক্ষা চান তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের সঠিক দায়িত্ব পালন করতে দিতে হবে। নির্বাচনের আগে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত পারবে সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই। একটু আপনার মন্তব্য জানতে চাই। আচ্ছা, যে কেউ করতে পারে তো সবাই, কিন্তু এটা যে কেউ করছে না, এটা সুনির্দিষ্টভাবে আওয়ামী লীগ করছে। এটাতে আমি আসলে 3টা বার্তা পাই। একটা হলো
আওয়ামী লীগ বিগত যে হত্যাকাণ্ড করছে তার জন্য তাদের মধ্যে কোনো ধরনের কোনো অনুতাপ নাই। এটা একমাত্র ইবলিসের একটা মানে বৈশিষ্ট্য। পৃথিবীতে অন্য সবাই ভুল করে, অনুতাপ করে, ক্ষমা পায়, একমাত্র ইবলিস ক্ষমা চায় নাই, অনুতাপ আসে নাই। আওয়ামী লীগ এটার দ্বারা আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হলো যে জুলাইতে যা করছে তাদের জন্য এবং আগে কোনো অনুতাপ নাই। আওয়ামী লীগ ইবলিস হওয়ার পথের দিকে যাচ্ছে। আওয়ামী লীগের হিংস্রতা এটা আবার আমাদেরকে দেখাচ্ছে কীভাবে তারা হিংস্র হইতে পারে সেটা, এবং বিগত অপরাধটাকে স্বীকার করে নেওয়া, মানে অপরাধ যে তারা করছে এটা আরও প্রমাণিত হওয়া। আওয়ামী লীগকে কেন আমরা নিষিদ্ধ করতে চাই, শেখ হাসিনার কেন 50 বার ফাঁসি হওয়া উচিত, ওবায়দুল কাদেরের কেন ঝুলাই পিটানো উচিত, সেটা আবারও মানুষের মনে জাগ্রত করে দিচ্ছে। এটা করে দেওয়ার জন্য আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিন্দা সহকারে একটা ধন্যবাদ দিয়ে রাখতে চাই। আর আমরা যেটা বললাম যে পিয়ারে বারংবার বলছি, আর ওয়াকআউট করাই একমাত্র সিদ্ধান্ত না। আর আমি আগের যে আলোচনা ছিল সংক্ষিপ্ত করে বলে যাই যে বর্তমান বাংলাদেশের প্রধানতম সমস্যাটা তৈরি হয়েছে হলো যখন সরকার গঠন হয়েছে তখন। এই সরকারটাকে আমরা সাংবিধানিক ধারাবাহিকতার সরকার হিসেবে রাখছি। আমি সালাউদ্দিন সাহেব অত্যন্ত চমৎকার বলেন, আমি তার ছাত্র হইতে পারলে গর্ববোধ করব, কিন্তু তিনি যা যা আর্গুমেন্ট দেন সব হলে সংবিধানকে ধরে নিয়ে আর্গুমেন্ট দেন। এই সংবিধানকে ধরে নিয়ে যে আর্গুমেন্টগুলো হচ্ছে সেটা এই সংবিধানের অনেকগুলো নিয়মনীতি দিয়েই বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা বলবো এই সরকারটাকে এখনও একটা বিপ্লবের যে সার্বভৌম ক্ষমতা থাকে সে ক্ষমতা বলে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ দেওয়া, শুধু নির্বাচনের আদেশ না। আলোদিন ভাই এখানে এই হচ্ছে বোধ হয় নির্বাচন না, জুলাই সনদ বাঁধছে আদেশ দেওয়া, সেই আদেশের ভিত্তিতে গণভোট করে জুলাইটাকে স্বয়ংসম্পূর্ণ করে ফেলা, তারপরে সংবিধান সংশোধন করা, সেটা এমন মনে হয় করা উচিত। জি, আলাউদ্দিন মোহাম্মদ, একটু আপনার কাছে জানতে চাই, এই দেশের বিভিন্ন জায়গায় আগুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতেও যেখানে আপনারা বেশ সরব ছিলেন, বিশেষ করে জুলাই আন্দোলনের সূত্রপাত যে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানেও ককটেল বিস্ফোরণ এবং কিছুক্ষণ আগে কারণ বাজার সার্ক ফোরাম মোড়েও ককটেল বিস্ফোরণ হয়েছে এবং বিশ্ববিদ্যালয় কয়েকটি ভবনেও তালা দিয়েছে। ছাত্ররা কি এখন অনেকটা নীরব ভূমিকায় নাকি? না, আমার মনে হয় এখানে ছাত্ররা নীরব ভূমিকায়, ছাত্রদেরকে আমরা টানছি কেন? ছাত্ররা এত বড় কাজ করে পলিটিক্যাল পার্টিগুলোর হাতে দায়িত্ব দিয়েছে, তারা নিজেরা রুটি ভাগাভাগির খেলায় মত্ত হয়ে এখন আস্ফালন করছে একে অপরের বিরুদ্ধে। আপনি কি চান ছাত্ররা বারবার রাস্তায় নেমে আসুক? ছাত্রদের প্রতিনিধি হিসেবে কিছু ছাত্র এবং কিছু তরুণ নাগরিক, আপনার কাছে আমার আরো একটি প্রশ্ন আছে। জি, রাজনৈতিক দলও গঠন করেছে, রাজনৈতিক দলও এখানে শান্তির বার্তা দিচ্ছে। বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণী এবং বাংলাদেশের যেই সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, এই রাজনৈতিক অস্থিরতা, সংঘাতমুক্ত একটি বাংলাদেশ, ছাত্রদের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তো সেটার পক্ষে অবস্থান নিয়েছে। এখন যদি মনে হয় আবার তাদেরকে বাধ্য করেন, বাধ্য করলে এর পরের যে আপরাইজটা হবে, আপরাইজটা কিন্তু দিল্লির এগেনস্টে হবে না, আপরাইজটা হবে দিল্লিতে পালিয়ে যাওয়ার পরেও যারা এই সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যে দিয়ে জাতিকে সঠিক পথ নির্দেশনা দেখাতে পারে নাই। যে আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন করব ভাবছিলাম, সেটি একটু জানতে চাই। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকশাস নেতা আব্দুল কাদের মন্তব্য করেছেন, অর্থাৎ সাবেক সমন্বয়ক, একটা দলের নেতারা দিনের বেলায় হাক ডাক ছাড়ে, দিনভর বিএনপিকে নিয়ে বেফাস মন্তব্য করে, আর রাতের বেলায় বিএনপির নেতাদের বাসায় গিয়ে ধর্ণা দেয় এবং সেটি নির্বাচনী আসন নিয়ে। কারা তারা? এটি আপনারা কোনো আভাস পাচ্ছেন কিনা? এটা কি নতুন রাজনীতি না পুরনো রাজনীতির অংশ? এখানে একটা বড় আপনার যেই আলাপ আলোচনা চলছে শুরু থেকেই, ছাত্রদেরকে, তরুণদেরকে ক্ষমতা লোভী এবং বৈশ্বিক স্বার্থলোভী করে দেখানোর প্রবণতা চলছে। এই প্রবণতাটা প্রথমে চলছে আপনার আওয়ামী লীগের হাত থেকে, তারপর এটা মিডিয়ার দিকে গিয়েছে, তারপর ধীরে ধীরে এটা আপনার রাজনৈতিক দলগুলোর কাছে গিয়েছে। এখন এটা সংক্রমিত হতে হতে যেটা হয় স্বাভাবিকভাবে, এখন অনেকে বিভ্রান্ত হয়ে নিজেরা নিজেদের বিরুদ্ধে বলতে গিয়ে কখন কি বলছে সেটা বুঝতে পারছে না। যদি তরুণরা সিরিয়াসলি আপনার রাজনৈতিক যেটা আমরা বলছেন ধরেন আসন বন্টন কিংবা আদার্সের জন্য লালায়িত হতো, তাহলে তো আপনার অগাস্টের যেই বিপ্লবের পর তারা পুরোপুরি ক্ষমতা দখল করতে পারতো, তাদেরকে তো কেউ বাধা দেওয়ার ছিল না। আসলে ওই সময় যদি তারা বলতো 50% উপদেশটা আমরা দিব, এটা ছাড়া আমরা মানি না, বাংলাদেশের কারোর সাধ্য ছিল না সেই দাবি থেকে সরে আসার। কিন্তু আমরা দেখেছি যে তরুণদের 3 জন, যারা প্রথমত 2 জন, এর মধ্যে একজন গণঅভ্যুত্থানের এক দফার ঘোষক নাহিদ ইসলাম, তো পুরো তার টেনিউরে তার বিরুদ্ধে একটি দুর্নীতি কিংবা কোথাও ক্ষমতার অপব্যবহার করেছে নজির নেই। তিনি ক্ষমতা ছেড়ে রাজনৈতিক দলের ভার গ্রহণ করলেন। তারপর আরও 2 জন যারা আছেন, আমি শেষ করে দিচ্ছি, যে মাহফুজ আলম যদি বলেন, আমি 1 by 1 ধরে এখন পর্যন্ত মাহফুজ আলমের অনেক বক্তব্য ঘিরে আলোচনা সমালোচনা আছে,
কিন্তু তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন, দুর্নীতি করেছেন, আমার মনে হয় শত্রুরও বলতে পারবেন না। আসিফ মাহমুদ বাংলাদেশের সবচেয়ে বড় মন্ত্রণালয়, যেটা মূলত রাজনৈতিক দলের মহাসচিবরা চালান, সেই মন্ত্রণালয় চালানোর পরও আপনি ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আমরা দেখেছি, কিন্তু এখন পর্যন্ত অকাট্য প্রমাণ সহ কিন্তু কোনো অভিযোগ নেই। সেটি সরকারি তো so সরকারে থাকাকালীন কারো বিরুদ্ধে আসলে না প্রমাণিত না, হয় সরকারে এখন এটা সরকারে থাকাকালীন আরো অনেকের বিরুদ্ধে অভিযোগ আসছে, আর এটা সেই কখনোই সরকার না যে প্রমাণিত সরকার হয়নি, আমরা দেখিনি, না, সেরকম না, এটা উদাহরণ নেই। সেই সরকার আমাদের না। শেষ করতে হচ্ছে। না, আমি শেষ করে দিচ্ছি, জি, জাস্ট জি। 30 সেকেন্ডস। জায়গাটা হলো যে অভ্যুত্থানের পরে ছাত্রদের যে অবস্থান ছিল, সেই অবস্থান আমি বিশ্বাস করে এখনো জি, আছে। জি। তরুণদেরকে আমরা যেভাবেই বলি না কেন, আব্দুল দোষারোপ কাদেররা করা হাঁটতে হচ্ছে, পারবে, কিন্তু নতুন সেখানে- কাদেরের জন্ম হবে। জি, আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকে 24 ঘন্টার আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ।